পৃথিবীতে সবকিছুর বিকল্প থাকলেও মায়ের কোনো বিকল্প নেই। মা চলে যাওয়া মানে আশ্রয়ের শেষ ছাদটুকু বিলীন হয়ে যাওয়া। সেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন তারেক রহমান। দেশের ইতিহাসে পেরিয়ে গেল এক গভীর শোকের অধ্যায়। লাখো মানুষের উপস্থিতিতে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। মায়ের এই ঐতিহাসিক বিদায়ের পর মাকে ঘিরে শোক আর কৃতজ্ঞতায় ভরা এক আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বিদায়ের পরদিন বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তারেক রহমান বলেছেন, এই বিদায় শুধু একজন মায়ের নয়, এটি ছিল দেশের মানুষের জন্য একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ বিদায়। তিনি আরও জানিয়েছেন, জীবনের সবচেয়ে গভীর শোকের মুহূর্তেও তিনি শান্তিতে মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন, আর সেটি সম্ভব হয়েছে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণের মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক চিঠিতে শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 ডিসেম্বর বুধবার তারেক রহমানের হাতে এ চিঠি তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার রাত 10টার দিকে চিঠিটি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা শোকবার্তায় মূল অংশ নিম্নরূপ: সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মাতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক। বেগম জিয়ার মৃত্যুর পরে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি দলটার লিড যিনি করছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে আমাদের সারা পৃথিবী থেকে শোকবার্তা এসেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ প্রত্যেক দেশ থেকে তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এসেছেন। ওনার জানাজায় কেউ অংশগ্রহণ করেছেন, কেউ এসে শোকবার্তা তার রাষ্ট্রের দিয়ে গেছেন। এর মধ্যে ভারতের যে বিষয়টা ভিন্ন রকম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিতভাবে। এমনকি আগামী দিনে বিএনপি যেন ক্ষমতায় আসে সেই রকম একটা চিঠি কিন্তু জনাব তারেক রহমানকে দিয়েছেন। জয়শঙ্কর যে উপলক্ষে এসছেন বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়া উচিত না। তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন, তো শ্রদ্ধা নিবেদন করে তিনি চলেও গেছেন। কিন্তু এই যে যতটুকু সময় তিনি আসলেন গেলেন বিশেষ ফ্লাইটে করে, তেল পুড়িয়ে, এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে, তো সেখানে কূটনীতি থাকবে না, এটা তো হইতে পারে না। আর এটা একটা তো উপলক্ষ, অজুহাত বলবো না, উপলক্ষ। সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা বদল করছে, বোঝা যায় বাংলাদেশ নিয়ে, যে সামনে নির্বাচন, একটা সরকার আসবে, পরিবর্তিত রাজনীতিতে তারা খাপ খায়। জামাত যে সহজে নির্বাচন চায় না সেটি অনেকের কাছেই পরিষ্কার। এনসিপিও নির্বাচন চায় না, এটিও অনেকে মনে করেন। এবং সেই এনসিপি সবশেষ পর্যায়ে এসে জামাতের নেতৃত্বেই জোট বেঁধেছে, তাও আমরা দেখলাম। এটি হচ্ছে জামাতের প্ল্যান এ। জামাতের আসলে টার্গেট কি, তারা কি করতে চায়, কি চাইছে তারা, এটি সহজে এখনো কেউ অনুমান করতে পারছে না সম্ভবত। জামাতের প্ল্যান বি হলো, যদি নির্বাচন ঠেকানো না যায় সেক্ষেত্রে যতটা সময় পাওয়া যাচ্ছে প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নেওয়া। এবং আমরা এর মধ্যে জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনই বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। যেই জায়গাগুলোতে নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং জামাতের প্ল্যান অনুযায়ী সব কিছু ওলটপালট করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে নির্বাচন যখনই হোক প্রশাসনের কাছ থেকে একটা বিশেষ সুবিধা লুটে নেওয়া। প্ল্যান সি হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, যাহার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং আলোচনা তথ্যবহুল হতে চলছে। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, তার আগে বলবো, আমার ভিডিও যারা দেখছেন, নতুন হন, পুরাতন হন, কে কোন দলকে সাপোর্ট করছেন, কোথায় থেকে দেখছেন এবং কে কোন দলকে সাপোর্ট করছেন, এবং আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন। অনেকের হয়তো জীবনের প্রথম ভোট, অনেকেই এমন আছেন জীবনের প্রথম ভোট, ফার্স্ট ভোট হবে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। তো আপনি আপনার জীবনের প্রথম ভোটটা কোন দলকে দিতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে এই দলটা ক্ষমতায় যাক, সেটা কোন দল? জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, অন্যান্য ইসলামী দল, বা আপনি কোন দলকে চাচ্ছেন?
সেই একটা মতামত কিন্তু আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। বেগম খালেদা জিয়ার দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমি যখন নিউজটি করছি প্রায় 48 ঘন্টা হয়ে গেছে উনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই মুহূর্তে আগামী 24 ঘন্টা অথবা 48 ঘন্টা বেগম খালেদা জিয়াকে নিয়ে আরো কিছু নিউজ হবে, তারপরে কিন্তু নির্বাচনমুখী নিউজগুলো আসবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই বক্তব্যটা দিচ্ছি। তো এখন বেগম জিয়ার মৃত্যুর পরে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি দলটার লিড যিনি করছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে আমাদের সারা পৃথিবী থেকে শোকবার্তা এসেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ প্রত্যেক দেশ থেকে তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এসেছেন। ওনার জানাজায় কেউ অংশগ্রহণ করেছেন, কেউ এসে শোকবার্তা তার রাষ্ট্রের দিয়ে গেছেন। এর মধ্যে ভারতের যে বিষয়টা ভিন্ন রকম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিতভাবে, এমনকি আগামী দিনে বিএনপি যেন ক্ষমতায় আসে সেই রকম একটা চিঠি কিন্তু জনাব তারেক রহমানকে দিয়েছেন। এমনকি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো সম্পর্কের আশাবাদী ভারত। আমি কই থেকে এই কথাগুলো বলছি? জনাব তারেক রহমানকে তার মায়ের মৃত্যুতে একটা চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে এস জয়শঙ্কর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে গতকালকে বাংলাদেশে এসেছিল, কয়েক ঘন্টা থেকে আবার বিশেষ বিমানে ভারত ফিরে গেছে। তো সেই চিঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোকের কথা জানিয়েছেন। এর পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপি তো ক্ষমতায় যায়নি, নির্বাচনও হয় নাই, এখানে জামাতও যাইতে পারে অথবা তাদের জোট যাইতে পারে বা ভিন্ন কোনো দলও যাইতে পারে, কিন্তু জনাব তারেক রহমান বা বিএনপির উপরে আস্থা রাখতে চাচ্ছে ভারত। মোদী বলছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নরেন্দ্র মোদীর চিঠিটি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আবার প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী লিখেছেন, সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা নিন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক। খালেদা জিয়ার সঙ্গে নিজের পূর্বের এক সাক্ষাতের স্মৃতিচারণ করেন নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, 2015 সালের জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প এবং আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কে সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লিখেছেন যে তার প্রয়াণ অর্থাৎ তার চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও বেগম জিয়ার আদর্শ এবং তার উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে, একই সঙ্গে তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। শেষ পর্যন্ত লিখেছেন, আপনি আমার আবারও আন্তরিক সমবেদনা নিন এবং ধৈর্য ধরার জন্য। এখন এই যে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোনটা, যে আগামী দিনে বিএনপিকে ভারত আসলে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আর নরেন্দ্র মোদীর এই চিঠি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের অথবা ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থানটা কি বা ওনার মনোভাব কি সেটা আসলে কিছুটা বোঝাই যায়। কারণ এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসার যেই নিশ্চিত একটা অবস্থান, দেশে বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও কিন্তু জনাব তারেক রহমানের সেদিন দেশে ফেরার প্রত্যাবর্তনের দিনের ভিডিও প্রকাশ করে বলেছিল আগামীর
ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি হবে জানি না, তবে ভারত কিন্তু তাদের রাজনীতি শুরু করে দিয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর থেকেই। আর এটা খুবই স্বাভাবিক। আমরা কি ভারতের সাথে খারাপ সম্পর্ক চাই? আমি চাই না ব্যক্তিগতভাবে। তবে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ভিত্তি, সেটা হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে। আমি চাইলে আমার প্রতিবেশী ভারত বদলাই ফেলতে পারবো না, ভারত চাইলে তার প্রতিবেশী বাংলাদেশ বদলাই ফেলতে পারবে না। সো আমাদের দরকার ভারতের রাষ্ট্র ক্ষমতায় ওই সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশকে বন্ধুত্ব দৃষ্টিতে দেখবে, তবে হুকুমদারি, খবরদারি, সীমান্তে হত্যা, অন্যায্যতা এগুলা বা অপমানমূলক বা বাংলাদেশকে নিয়ে ক্রিটিক্যাল বা ক্রিটিসাইজমূলক কথাবার্তা তাদের মন্ত্রীরা যেগুলো বলছে সেগুলো বন্ধ হোক। আমরা দুই দেশের মানুষ, একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য হবে, ট্যুরিজম থাকবে, গান দেখব, সিনেমা দেখব, গান শুনবো, ধর্মীয় সম্প্রীতি থাকবে। কিন্তু প্রভু এবং যে ভৃত্য, এই সম্পর্কের দিক থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ আমাদের মতন করে আমরা বাইচা আছি, তোমরা তোমাদের মতন বাইচা থাকো। শ্রদ্ধা সম্মানের ভিত্তিতেই এই সম্পর্কের ভিত্তি হইতে হবে, কিন্তু বসগিরি এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলে দুজনের জন্যই ভালো, আর খারাপ থাকলে দুই দেশের জন্যই খারাপ। জামাত যে সহজে নির্বাচন চায় না সেটি অনেকের কাছেই পরিষ্কার। এনসিপিও নির্বাচন চায় না, এটিও অনেকে মনে করেন। এবং সেই এনসিপি সবশেষ পর্যায়ে এসে জামাতের নেতৃত্বেই জোট বেঁধেছে, তাও আমরা দেখলাম। এটি হচ্ছে জামাতের প্ল্যান এ। জামাতের আসলে টার্গেট কি, তারা কি করতে চায়, কি চাইছে তারা, এটি সহজে এখনও কেউ অনুমান করতে পারছে না সম্ভবত। জামাতের প্ল্যান বি হলো, যদি নির্বাচন ঠেকানো না যায় সেক্ষেত্রে যতটা সময় পাওয়া যাচ্ছে প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নেওয়া। এবং আমরা এর মধ্যে জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনই বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, যেই জায়গাগুলোতে নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং জামাতের প্ল্যান অনুযায়ী সব কিছু ওলটপালট করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে নির্বাচন যখনই হোক প্রশাসনের কাছ থেকে একটা বিশেষ সুবিধা লুটে নেওয়া। প্ল্যান সি হলো, আগামী সরকারে যারাই সরকার গঠন করুক না কেন সেখানে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নেওয়া। আর সেই জায়গা থেকে আস্তে আস্তে সব কিছু খোলাসা করা হচ্ছে। জামাত তার সবগুলো উইং খোলা রেখেছে, সবগুলো প্ল্যান নিয়েই এগোচ্ছে। সেই জায়গা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেলেন বিএনপি কার্যালয়ে, তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন। এবং সেই বৈঠকটি গেলেন হচ্ছে আমার একটু উপলক্ষ করে তারেক রহমানকে স্পেশালি সান্ত্বনা দিতে গেছেন, সমবেদনা জানাতে গেছেন। কিন্তু বেরিয়ে তিনি কি বললেন সাংবাদিকদের কাছে, একটা পর্যায়ে তিনি বলে বসলেন যে আমরা চাই আগামী 5 বছর দেশ একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাক, আমরা সবাই মিলেমিশে সরকার পরিচালনা করব, নির্বাচনের পরপরই আমরা এ বিষয়ে বলবো। সরকার কীভাবে গঠন হবে, কারা কারা সেই সরকারে থাকবে, একটা জাতীয় সরকারের কথা তিনি বলছেন বারবার। তার মানে কি, এখন থেকেই দেন দরবার শুরু করে দিয়েছে জামাত, অর্থাৎ সবগুলো পথ খোলা রাখছে। এটাই আমি মূলত বলতে চাইছি। রয়টার্সকে যে সাক্ষাৎকার তিনি দিলেন বুধবার, সেই সাক্ষাৎকারের একটি অংশ এর মধ্যে ভাইরাল হয়েছে। অনেক বেশি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যে ভারতীয় কূটনীতিকদের 2 জন সদস্য তার সঙ্গে বৈঠক করেছিলেন, গোপন বৈঠক। এটিও ইঙ্গিতপূর্ণ, সব জায়গায় তারা যোগাযোগ রাখছে। এবং সেই ইন্টারভিউতে যে বিষয়টি আলোচনা হচ্ছে না সহজে, মানুষের মুখে মুখে তেমন কিছু রটেনি, সেটি তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সামনে আবারও তিনি উল্লেখ করলেন। রয়টার্স কি বলছে একটা জায়গায়, রয়টার্স বলছে জেন জিদের দলের অর্থাৎ এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামাত আমির রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই, দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। অর্থাৎ জামাতের অংশীদারিত্ব না থাকলে সেই সরকার স্থিতিশীল থাকবে না, এমন একটি সিগন্যাল আগে থেকেই জামাতের পক্ষ দিয়ে রাখা হচ্ছে জামাতের পক্ষ থেকে। এখন
12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখটি রয়েছে তফসিল অনুযায়ী, সেই তারিখে যদি সত্যি সত্যি নির্বাচন হয়, আমার ধারণা আগে যে ধারণাটা সবারই রয়েছে যে বিএনপি একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এখানে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ছে অনেক দিক থেকে। যে কোনো কৌশলে, যে কোনো মার প্যাচের কারণে বিএনপি হয়তো 130 থেকে 40টা সিট পাবে, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, এবং জামাতকে নিয়েই সম্ভবত একটা সরকার গঠন করা হতে পারে, মানে আমরা টাইপের সরকার। অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ধরনের সরকার ছিল, জাতীয় পার্টি সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, মানে সব নিজেরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির বলছিলেন যে জামাতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে সেই সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তি বোধ করবে না। এবং এই অংশটার বিষয়ে যখন দেশে একটি দৈনিকের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলো, তার এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলো, তিনি বললেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই বিষয়টিকে আরও জটিল করতে চাই না। এর আগে চলতি মাসের শুরুর দিকে যখন নির্বাচনের তফসিলটি ঘোষণা হলো, তখন মানে সেই দিনই এই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপর সরকার গঠনের সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করবেন, তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। আমি তখনই বলেছিলাম যে তফসিল ঘোষণার দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে এমন একটি সাক্ষাৎকার দিলেন এবং সেখানে সরকারের বিরুদ্ধে আরও অনেক কিছু খোলামেলা তিনি বলেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। আমি মন্তব্য করেছিলাম যে এই বিশেষ দিনটিতে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব নিশ্চিতভাবে কারোর গ্রিন সিগন্যাল ছাড়া আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এই ধরনের সাক্ষাৎকার দেননি। অর্থাৎ খেলা আছে, খেলা এখনও অনেক বাকি আমাদের সামনে দেখার জন্য। এদিকে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটারদের টানার চেষ্টা করছে জামাত ইসলামী, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে তাদের সব ধরনের দায়িত্ব নিচ্ছে জামাত। প্রকাশ্যে তারা এই কথা বলছেন, যদি কিনা তারা জামাতে যোগ দেন। জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, সাবেক এমপি লতিফুর রহমানের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ, সাবেক এমপি। তিনি সম্ভবত বুধবারে বলছিলেন যে আগামী দিনের বাংলাদেশ একটি পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়িত্ব আমরা নেব, জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। এবং তিনি বলছেন যে আপনারা আওয়ামী লীগ থেকে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামাত আর আগের মতো নেই, জামাত এখন অনেক বেশি শক্তিশালী। এখনকার জামাত আগেকার জামাতের মতো নয়। তিনি বলছেন যে তার এলাকার যে কোনো সমস্যা এখন তাকে দেখতে হয়। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, সবাইকে লতিফুর রহমান ফোন দেন। যারা আওয়ামী লীগ থেকে এখানে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন, আপনাদের আইন, আদালত, কোর্ট, কাচারি, থানা আমরা দায়িত্ব নেব। প্রশাসন যে জামাত একেবারে সূক্ষ্মভাবে খুব সুকৌশলে করায়ত্ত করে নিচ্ছে, তার প্রমাণ তো শুধু এটি নয়, তাদের নেতাদের বক্তব্যেতে এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। যেমন মাসখানেক আগে জামাতের আরেক কেন্দ্রীয় সদস্য শাহজাহান চৌধুরী, তিনি মন্তব্য করলেন, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় যার প্রশাসন আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। বুঝতে পারছেন তারা কতটা কনফিডেন্ট এই মুহূর্তে? এমনি তার হয়নি। এটি অনেকেই বলছেন যে বিএনপি শুধু একটা নির্বাচনের অপেক্ষায় রয়েছে, যেন তেনভাবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন প্রয়োজন। নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই নির্বাচনের আকারটি, ফরম্যাটটি কেমন হতে যাচ্ছে, কোন প্রক্রিয়া হতে যাচ্ছে, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা, তার মধ্যে জামায়াতের যে কৌশল,
জামাত সব সাজিয়ে নিচ্ছে ওদিকে, সেদিকে হয়তো বিএনপি খেয়ালও করতে পারছে না। বলছেন, অনেকে মন্তব্য করছেন। এই কারণেই বলছিলাম, যে কোনো কৌশলেই হোক বা যে কোনো মার প্যাচের কারণেই হোক, আগামী পার্লামেন্টে যদি নির্বাচন হয় তাহলে সে পার্লামেন্ট হবে ঝুলন্ত পার্লামেন্ট। জামাত তার প্ল্যান এ বি সি সহ সব ধরনের জানালা দরজা খোলা রেখে এগোচ্ছে তাদের মতো করে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।